আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা আহ, যে ক্লাসটা দেখব সেটা হচ্ছে ক্লাস 3। তো ক্লাস 3 তে কি কি আছে একটু দেখে নেই। এখানে ইনলাইন সিএসএস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, ব্লক, লিস্ট, ফর্ম এবং ফর্মের এলিমেন্ট সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো আমরা একটা ওয়ার্কিং ফোল্ডার নিছি ক্লাস 3। ওয়ার্কিং ফোল্ডারের ভিতরে একটা এইচটিএমএল ফাইল তৈরি করছি। এইচটিএমএল ফাইলটা আমরা ব্রাউজারে ওপেন করছি এবং ওটা আমরা নোটপ্যাডে ওপেন করছি। নোটপ্যাড ওপেন করার পর আমি বেসিক যে ব্লয়ারটুকু আছে সেটা লিখে নিচ্ছি, যেমন এইচটিএমএল হেড, বডি। আর এখানে টাইটেল দিছি ক্লাস 3, সেজন্য এখানে টাইটেল আসছে। তো আজকে প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। এর আগে আমরা এইচটিএমএল এর বেসিক জিনিসগুলো দেখে আসছি। তো ইনলাইন সিএসএস তিন ধরনের হয়। যদি আমি একটু এখানে বলি যে there are three type of সিএসএস। তিন ধরনের সিএসএস হয়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে আমাদের এক্সটার্নাল সিএসএসটা, কিন্তু ইনলাইন সিএসএসটা বেসিকটা আপনাদের বুঝতে হবে। এটা বুঝলে বাকি এই দুইটা বোঝাও সুবিধা, যে সিএসএসটা আসলে কিভাবে কাজ করে। তো ইনলাইন ইনলাইন মানে বোঝা যাচ্ছে যে একটা লাইনের মধ্যে কাজটা হবে, যে এই লাইনটার মধ্যে কাজটা হবে। এই লাইনটা কোন লাইন? এই লাইনটা হচ্ছে এলিমেন্ট লাইন। তো আমি যদি একটা এলিমেন্ট লিখি এখন এখানে, যেমন আমি এখানে একটা এলিমেন্ট লিখলাম। এখানে লিখলাম দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনলাইন সিএসএস। তো এখানে নর্মালি এই লেখাটা আসবে। এখন যদি আমি এখানে ইনলাইন সিএসএস স্টাইল দিতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হলো স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের স্টার্টিং ট্যাগ এর এলিমেন্ট নেইমের ঠিক পরে আমার স্টাইল অ্যাট্রিবিউট দিতে হবে। আমি এর আগের ক্লাসে বলছিলাম যে স্টাইল একটা অ্যাট্রিবিউট। স্টাইল অ্যাট্রিবিউট সমান সমান ডাবল ইকুয়েশন। এটা হচ্ছে অ্যাট্রিবিউট লেখার রুলস। আমি আবার বলি, দুইটা ট্যাগ থাকে, স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ। স্টার্টিং ট্যাগের এলিমেন্ট নেমের পরে একটা স্পেস দিই। আমি যদি একটা স্পেস না দিতাম তাহলে কিন্তু এটা হইতো না। একটা স্পেস পরে এই ট্যাগের মধ্যেই থাকবে, খেয়াল রাখতে হবে। স্টার্টিং যে দুইটা ট্যাগ, এই দুইটা ট্যাগের মধ্যে থাকবে, কিন্তু এলিমেন্ট নেমের পরে। এখন এই স্টাইল অ্যাট্রিবিউটের দুই কোটেশনের মাঝে আমি যেটা করব, যেমন আমি যদি এখানে ফন্ট সাইজ বাড়াইতে চাই, ফন্ট সাইজ যদি আমি এখানে বলে দেই যে ফন্ট সাইজ হবে 30 পিক্সেল, তাহলে এটা কিন্তু ফন্ট সাইজটা বড় হয়ে যাবে। আচ্ছা, ভিতরে যেটা লিখলাম সেটা লেখার রুলস কি? প্রপার্টিস লেখার রুলস হচ্ছে, ভিতরটা তো প্রপার্টিস, প্রপার্টিস লেখার রুলস হচ্ছে যে প্রপার্টিসটা চাই সেটা লিখবো, যেমন কালার, এবার একটা কোলন দিব, তারপর একটা ভ্যালু দিব, যেমন আমি দিলাম রেড, এরপর সেমিকোলন। ঠিক তেমনি ফন্ট সাইজ কত পিক্সেল দিব, যদি 20 পিক্সেল দিব, দেওয়ার পর একটা সেমিকোলন। আপনাকে অবশ্যই এই কোলন আর সেমিকোলন দুইটা দিতেই হবে, না দিলে হবে না। এই ভ্যালুতে ভুল করা যাবে না, ভ্যালুটা সঠিকভাবে দিতে হবে এবং এই স্পেলিংগুলো সঠিক রাখতে হবে। তো এই স্পেলিংগুলো মনে রাখা খুব একটা কষ্ট না, কারণ এটা তো ইংরেজি ওয়ার্ড, নর্মালি মনে রাখা যায় কালার, ফন্ট সাইজ কিরকম। কিন্তু এই কোলন আর সেমিকোলনগুলো বুঝে বুঝে দিতে হবে। আর এগুলো অবশ্যই ওই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর দুই কোটেশনের মাঝে রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন আমি এটাই দুই কোটেশনের মাঝে রাখবো। এখন যদি আমি কালারও দিতে চাই, তাহলে ঠিক এই সেমিকোলনের পরেই
এই যে কালার দিয়ে দিলাম। আমরা যদি আরেকটা দিতে চাই তাহলে এই সেমিকোলনের পরে আরেকটা দিতাম। তো এবার আমরা যদি এখানে কালারও ইউজ করতে চাই তাহলে আমরা এই যে ফন্ট সাইজ যে লিখলাম এই সেমিকোলনের ঠিক পর থেকে আবার কালার দিব। এই যে কালার কোলন, আমি কি কালার দিতে চাই, আমি দিতে চাই অ্যাকুয়া সেমিকোলন। এই যে কালার কোলন ভ্যালু সেমিকোলন, এভাবে বুঝে বুঝে দিতে হবে। এখন এই যে কিন্তু অ্যাকুয়া কালার হয়ে গেছে। অ্যাকুয়া কালারটা একটু দেখা যায় না, আমি মারুন দেই। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ইনলাইন সিএসএস এর উদাহরণ। আমি এখানে চাইলে আরো একটা দিতে পারতাম। আমি এখানে চাইলে এই সেমিকোলনের পর আমি আবার লিখি টেক্সট অ্যালাইন কোলন সেন্টার সেমিকোলন, তাহলে আমার লেখাটা সেন্টারে আসবে। খেয়াল রাখতে হবে যাতে সবকিছুই কোটেশনের মধ্যে থাকে, আবার এই কোটেশন সহ স্টাইলটা যেন ফার্স্ট ট্যাগের মধ্যে থাকে। আবার এই ফার্স্ট ট্যাগের মধ্যে থাকবে ভালো কথা, কিন্তু যেন এলিমেন্ট নেমের সাথে লেগে না থাকে, মানে একটা স্পেস দিয়ে আমার লেখাটা শুরু করতে হবে। আচ্ছা, এরপর ডিপ বা ব্লক ডিপ ব্যাপারটা একটু বলি। প্রথমে আমরা ডিপ নিয়ে আলোচনা করি যে ডিপ জিনিসটা কি, হোয়াট ইজ ডিপ। ডিপ এর ফুল মিনিং হচ্ছে ডিভিশন। তো ডিপ হচ্ছে একটা এলিমেন্ট, এই যে ডিপ এটা হচ্ছে একটা এলিমেন্ট, এটার ফুল মিনিং হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে একটা শাখা, একটা অংশ। তো আমাদের ওয়েবসাইটের আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে অনেকগুলো অংশ দেখতে পারি, আলাদা আলাদা কিছু অংশ থাকে। যেমন ওয়েবসাইটে তো লেখার পাশাপাশি উপরে একটা মেনু থাকে, মেনুতে একটা অংশ থাকে। তো এই জিনিসগুলো যাতে আনা যায় বা এই জিনিসগুলো নিয়ে কাজ করা যায় লেখা বা ইমেজের পাশাপাশি, সেজন্য ডিপটা ব্যবহার করা হয়। তো ডিপটা আমরা কিভাবে দেখতে পারবো, তো আমরা একটা ডিপ নেই এখানে, ডিপ ডিপ। তো এটা যেহেতু কোনো লেখা বা টেক্সট না, তো আমি এটার মাঝে কিছুই দেই নাই। ডিপ সম্পূর্ণ আলাদা একটা জিনিস। আমরা লেখার জন্য লেখা দিতাম, লেখার এলিমেন্ট ব্যবহার করতাম, ইমেজের জন্য ইমেজ এলিমেন্ট ব্যবহার করতাম, কিন্তু ডিপটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা এলিমেন্ট। এটার ভিতরে কিছু না থাকলেও এইটা এখানে আনা যাবে। এখন আমি এটা রিলোড করি, রিলোড করলে কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ একটা বস্তু আপনি নিলেন, ভালো কথা, কিন্তু বস্তুর কোনো দৈর্ঘ্য বা প্রস্থ নাই, মানে বস্তুর কোনো ডাইমেনশন নাই, মাত্রা নাই। তাহলে কিন্তু বস্তুটাকে আপনি দেখতে পারবেন না, মানে ওই বস্তুটার কোনো অস্তিত্ব নাই। তাহলে আমি একটি স্টাইল করি, যে ওই যে দেখেন কোথায় আমি আসছি, ফার্স্ট ট্যাগ এলিমেন্ট নেমে ঠিক পরে একটা স্পেস দিয়ে স্টাইল ইকুয়ালস টু, এখানে আপনি হাইট 200 পিক্সেল, আবার উইথ, হাইট মানে উচ্চতা আর উইথ মানে প্রস্থ, 200 পিক্সেল দিলাম, সেমিকোলন। এবার যদি আমি রিলোড দেই, এবার আমি দেখতে পারবো না। কেন দেখতে পারবো না? আমাদের কিন্তু ডিপটা আসছে এখানে, ডিপটা কিন্তু এই যে এইখানটাতে আসছে, কিন্তু আমরা দেখতে পারবো না কারণ এটার কোনো বর্ণ নাই। তো বর্ণহীন বস্তুকে যেমন দেখা যায় না, ডিপকেও তেমন দেখা যাবে না। তো আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড দেই, খেয়াল রাখতে হবে টেক্সটের ক্ষেত্রে কিন্তু আমরা কালার ব্যবহার করছি, কিন্তু ডিবের ক্ষেত্রে মাস্ট বি আপনাকে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। কালার ব্যবহার করলে এখানে আসবে না, কালারটা শুধুমাত্র টেক্সটের জন্য। তো আমি ব্যাকগ্রাউন্ড কায়ান দেই, কায়ান সেমিকোলন, রিলোড দেই, দেখা যাচ্ছে যে একটা ডিপ আসছে। এবার কিন্তু আমরা দেখতে পারতেছি যে হাইট উইথ ব্যাকগ্রাউন্ড সহ সবকিছু দেখতে পারতেছি। তো এই গেল ডিবের কাজ। তো আমি এটাকে ইচ্ছা করলে উইথটাকে বাড়াই দিতে পারি, যেমন আমি উইথটা 100% করে দিলাম। 100% মিনস ও যেই ডিবে এসে থাকবে না কেন পুরাটা নিয়ে নিবে। আর হাইটটা আমি কমিয়ে আমি 80 পিক্সেল দিলাম। তাহলে এই যে এইভাবে একটা মেনু তৈরি করতে হয়, মেনুগুলো এইভাবে থাকে, মানে নেভিগেশন বার যেটাকে বলে সেটা এইভাবে থাকে উপরে। তো এখন ব্লকের ব্যাপারটা হলো, আমি যদি এটা 50% করে দেই, 50% করে দেই, তাহলেও ঠিকঠাক অর্ধেক হবে। এখন ব্লক যে জিনিসটা হচ্ছে, ব্লক বোঝানোর আগে আমি যদি একটু
ইনস্পেক্টটা বুঝাই তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, ইনস্পেক্ট বোঝানো হয়েছিল, ইনস্পেক্ট আগের ক্লাসে গেছে। তাহলে এবার আপনারা এবার আপনাদের ব্লকটা দেখানো যাবে সুন্দরভাবে। আমি যদি এটাকে ইনস্পেক্ট করি বড় করে ইনস্পেক্ট করার পর আমরা এখানে মাউস বাটনটা ক্লিক করি। মাউস বাটনটা ক্লিক করার পর আমরা এখানে যাই। দেখেন আমার অবজেক্ট ছিল অর্ধেক পর্যন্ত, কিন্তু এই পুরাটা ব্লক করতেছে কেন? দেখেন এই পুরাটাই লাল হয়ে আছে। আমি যদি এই মাউসটা এখানে ধরে দেখেন একবারে স্ক্রিনের এই মাথা থেকে একবারে ওই মাথা পর্যন্ত, এই মাথা পর্যন্ত কিন্তু ডিপটা ব্লক হয়ে আছে। আবার যদি পিতে যাই দেখেন পিটা একবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত জায়গা নিয়ে নিচ্ছে, কিন্তু ওর কিন্তু নিজস্ব জায়গা হচ্ছে এই লেখাটুকু। তাহলে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে এই ডান দিকে স্টাইলের এখানে দেখব যে কিছু ডিফল্ট স্টাইল আছে, যেমন এই যে পি। আমরা এই তিনটে স্টাইল দিছি, ফন্ট 30, কালার মারুন, টেক্সট অ্যালাইন সেন্টার। এই যে এইখানে এই যে ফন্ট 30, কালার মেরুন, টেক্সট অ্যালাইন সেন্টার। কিন্তু এই স্টাইলগুলো কিন্তু ডিফল্ট। এই যে পি এর এই যে এইটুকু স্টাইল কিন্তু ডিফল্ট। তো এই যে দেখা আছে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লকের অর্থ হচ্ছে আমি যেখানে আছি না কেন আমার আশেপাশে সব জায়গা আমার। সহজ কথা, যেমন আমি যেখানে আছি না কেন আশেপাশের সব জায়গা আমার। ঠিক তেমনি ডিবের ক্ষেত্রেও আমি যেখানে আছি না কেন আমার এই আশেপাশের সব জায়গা আমার। তো এইটাই হচ্ছে ব্লক। ব্লক মানে হচ্ছে বাধা দেয়া। ওর আশেপাশের সব জায়গা যদি ওরই হয় তাহলে ও তো ওইখানে অন্য কাউকে আসতে দেবে না। যেমন আমি যদি এখানে আরেকটা ডিপ নেই, ডিপ নিয়ে ওটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিই। তাহলে দেখেন এইটা কিন্তু এই পাশে আসতে পারতো, কারণ এই পাশে তো জায়গা ফাঁকা আছে, কিন্তু এইটা কিন্তু তাও এই নিচে আসছে, কারণ এই কায়ান এই কোরালকে ওর ওই পাশে আসতে দিবে না, কারণ ওইটাও দখল করে রাখছে, মানে ব্লক করে রাখছে এক কথায়, মানে বন্ধ করে রাখছে। আচ্ছা আচ্ছা, কোরাল বা কায়ান এগুলো ইউজ করতেছি কারণ এগুলো একটু লাইট কালার, এগুলো দেখতে ভালো দেখায়। আপনারা রেড বা গ্রিন বা ব্ল্যাক, ব্লু এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আছে ইউএল আর ওএল। ইউএল আর ওএল সম্পর্কে যদি একটু বলি, দুই ধরনের লিস্ট আছে। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টগুলো দেখতে কিরকম হয়? অর্ডার লিস্টগুলো দেখতে হয় এরকম যে নাম্বার থাকবে, রাইস, এগ, ফ্লাওয়ার, এভাবে নাম্বারিং থাকবে। অথবা রাইস, এগ, এরকম এবিসি থাকবে। আর আনঅর্ডার লিস্টগুলো হলো নাম্বারিং থাকবে না, কোনো সিম্বল থাকবে, যেমন এটা সার্কেল হতে পারে, এরকম সার্কেল হয়, অথবা স্কয়ার হয়। স্কয়ার কি দিয়ে দেখাবো, সমস্যা হচ্ছে এটা। স্কয়ার দিয়ে কোনো কিবোর্ডে কোনো ইয়া নাই, আমি ওইখানে দেখাচ্ছি। মানে আনঅর্ডারে কোনো এরকম অর্ডার থাকবে না, জাস্ট কোনো সিম্বল থাকবে। আর অর্ডারে এরকম 1 2 3 এবিসি এরকম অর্ডার হিসাবে থাকবে আর কি, অর্ডার লিস্টগুলো। তা আমি এখন অর্ডার লিস্ট তৈরি করতে হলে অর্ডার লিস্টকে প্রকাশ করা হয়, অর্ডার লিস্টকে প্রকাশ করা হয় ও আর এল, মানে অর্ডার লিস্ট, এখান থেকে শর্ট ফর্ম ও এল দ্বারা। আর সব আর ওএল এর মধ্যেও, ওএল এর মধ্যে থাকে লিস্ট মানে এলআই। ঠিক সিম্পল আনঅর্ডার লিস্টের শর্ট ফর্ম হবে ইউএল, আর ইউএল এর মধ্যেও থাকবে এলআই।
ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এলআই সবচেয়ে থাকবে, এলআই ওএলও থাকবে, এলআই ইউএলও থাকবে। তো আমি এখন একটা এখানে অর্ডার লিস্ট নেই। তো অর্ডার লিস্ট আমরা বলছিলাম যে ওএল লাগে, ওএল, ওএল শুরু, ওএল শেষ। আর ওএল এর মধ্যে থাকবে এলআই। তো এলআই গুলো লিখতে হবে এইভাবে। তো আমি যদি এখানে লিখি রাইস, আরো যদি কয়েকটা এলআই নেই, যেমন অনেকগুলো তো লিস্ট থাকতে পারে, এখানে এলাম এগ, ফ্লোর। তো এখানে যদি আমরা রিলোড দেই তাহলে দেখতে পারবো যে আমরা কিন্তু এই যে তিনটা লিস্ট কিন্তু পেয়ে গেছি, রাইস, এগ, ফ্লোর, ফ্লাওয়ার। তো আমরা এখানে এটাকে যদি সেম যদি আমরা আনঅর্ডার লিস্টে নিতাম, তাহলে আমরা ওয়েল এর জায়গায় শুধু চেঞ্জ করে ইউ লিখে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে কি হয়েছে। বাদ বাকি সবই তো এক, লিস্ট তো ওয়েলেও থাকে ইউএলেও থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এটা কিন্তু অর্ডার আসে না, এটা কিন্তু এই যে ইয়া হিসেবে আসছে, সার্কেল আকারে আসছে, ডিস্ক আকারে আসছে আর কি। তো এটা হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মেইন পার্থক্য। তো আমরা যদি এটাকে নেস্টেড করতে চাই, যেমন আমরা চাই যে রাইসের মধ্যে আবার ভাগ থাকবে, এগের মধ্যে আবার ভাগ থাকবে, এগের মধ্যে ভাগ থাকে না মুরগির ডিম, হাঁসের ডিম, রাইসের মধ্যে ভাগ থাকে, যেমন 29 পোলার চাল, এরকম আছে, অনেক ধরনের চাল আছে। তো আমরা যদি এগটাকে ভাগ করি তাহলে ঠিক এই এগের এলআই যেটা আছে সেটার মধ্যে চলে যাব, সেটার মধ্যে তো আমরা এগ লিখছি, এগের পরে আবার আমাদের লিস্ট নিতে হবে, এলআই এর মধ্যে কিন্তু থাকবো, মানে এগটা যে এলআই এর মধ্যে আছে সেইখানে আমরা থাকবো, কিন্তু ঠিক এগের পরে একটা লিস্ট নিব। ধরি এইটা আমরা ওএলই নেই, মানে অর্ডার লিস্টে নেই, মানে আমরা নতুন একটা লিস্ট নেব, এক কথায় সোজা কথায় নতুন একটা লিস্ট নেব ওএল। তো আপনি এই ওএল এর মাঝে এখন আবার লিস্ট রাখতে হবে। তো আমি যেহেতু এগ এর মধ্যে নিতেছি, তো আমি দিলাম যে চিকেন এগ, চিকেন এগ, আবার দিলাম যে ডাক এগ। আচ্ছা, এখানে চিকেনস হবে। তো এখন যদি আমরা রিলোড দেই দেখতে পারবো যে এগের পরে আবার দুইটা লিস্ট আছে, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। এই নেস্টেড লিস্টগুলো আমরা যে কোনো লিস্টের মধ্যেই আবার দিতে পারবো। তো নিয়মটা একটু আবার বলি, যে নর্মালি এরকম থাকে, এরকম থাকে। আমরা যদি চাই যে আমরা এইটার মধ্যে আরেকটা লিস্ট রাখবো, তখন আমরা এই মাঝে এসে এই লিস্টে যে নেম, মানে এই লিস্টে যে ভ্যালু আছে এইটার পরেই শুরু করব। তো এইটার পরেই একটু শুরু করতে হলে একটু নিচে এসে শুরু করলে একটু বেটার, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তারপর আমরা একটা নতুন লিস্ট রাখবো, এই যে নতুন একটা লিস্ট রাখছি, এই লিস্ট অনুযায়ী হয়ে আসবে। এখন আমরা যদি চাই যে না চিকেন এগের আর একটা লিস্ট থাকুক, তো চিকেন এগের মধ্যে যাব, গিয়ে আবার ওটার মধ্যে আর একটা লিস্ট নিব। তো ওইটার মধ্যে আমি আর একটা লিস্ট নিয়ে ওইখানে রাখলাম যে ওইখানে আমি আর একটা লিস্ট নেই। তারপর হ্যাঁ, মুরগির ডিম আবার দুই ধরনের হয়, যেমন লাল ডিম আছে, সাদা ডিমও আছে। তার আমরা দিলাম যে রেড এগ, আবার দিলাম যে হোয়াইট এগ। তো আবার দেখতে পারতেছি যে চিকেন এগের নিচে আবার দুইটা আলাদা একটা লিস্ট আছে, তো এইটাই হচ্ছে নেস্টেড লিস্ট। তো এরপর আছে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগটা সিম্পল, মানে অত ইয়ার কিছু না, কঠিনের কিছু না, জাস্ট এই যে ফর্ম ট্যাগ, এই যে FORM ফর্ম হয়ে গেল, এই যে FORM ফর্ম, ফর্ম শুরু থাকবে একটা, ফর্ম শেষ থাকবে একটা, এই তো ফর্ম ট্যাগ শেষ।
এখন ফর্ম ট্যাগের ভিতর থাকে ফর্ম এলিমেন্ট। ফর্ম এলিমেন্টগুলো কি, ফর্ম ট্যাগে কি, এটা একটু যদি বুঝতে চাই তাহলে আমাদের একটা ফর্ম দেখতে হবে। গুগলেই যাই, গুগলে চলে যাই। যেমন এটা একটা ফর্ম, এই ফর্মে দেখেন এখানে ফর্ম হেডার আছে, এগুলো সব নরমালি H2, এগুলো আমরা জানি H2 বা P দিয়ে আপনারা করতে পারবেন। এটা হচ্ছে একটা ইমেজ। এই যে একটা ছোট জিনিস লেখা, এটা হচ্ছে লেভেল। এই যে এখানে ইমেল আর ফোন যে লেখা, মাঝখানেরটা হচ্ছে ইনপুট। আর এগুলো সবই টেক্সট, এগুলো প্যারাগ্রাফ টেক্সট। আর এটা হচ্ছে ইনপুট সাবমিট। তো লেভেল, ইনপুট, আর ইনপুটের অনেকগুলো ধরন আছে। তো এগুলো আমরা একটু দেখবো এখন। যে ফর্মের মধ্যে যদি আমরা লেভেল নেই, LABEL, লেভেলের মধ্যে আমরা সেটা রাখবো যেটা এর পরের ইনপুটটা কি সেটা বোঝায়। যেমন আমি যদি একটা বলি যে ইউজার নেম, এখন আমি এখানে একটা ইনপুট দিতে পারি। তো লেভেলটা আসে কিভাবে দেখি, এই যে একটা লেভেল আসছে ইউজার নেম। এখন আমি যদি এরপর একটা ইনপুট নেই, ইনপুট হচ্ছে সিঙ্গেল ট্যাগ, মানে এটা কোনো ডাবল ট্যাগ না, এরকম সিঙ্গেল ট্যাগ থাকে। আমি যদি এখানে একটা ইনপুট নেই, তো ইনপুটের বলে দিতে হবে যে এটা কি টাইপ। ইনপুট অনেক ধরনের আছে, যেমন এই ইনপুটটা আমি দিব টেক্সট, এই টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট, আর মাঝখানে টেক্সট লিখে দিলাম, তার মানে আমি এই ইনপুটের মধ্যে আমি লিখতে পারবো কোনো কিছু। আমি যদি এখন এটা সেভ করি, সেভ করে যদি রিলোড দেই, দেখেন একটা বক্সের মতো আসছে, এখানে আমি লিখতে পারতেছি। এই যে আমি এখন লিখতে পারতেছি এখানে। আমি যদি আরেকটা লেভেল নেই, লেভেল, আর এখানে যদি বলি পাসওয়ার্ড, পাসওয়ার্ড, তো আবার যদি ইনপুট নেই, ইনপুট, আর এখানে যদি বলে দিই যে তোমার টাইপটা হচ্ছে পাসওয়ার্ড, তাহলে আরেকটা লেভেল আসবে। এই যে ইউজার নেমের পর আরেকটা লেভেল আসছে, আরেকটা ইয়া আসছে, হ্যাঁ ইনপুট আসছে। দেখো এই ইনপুটে যদি আমি কিছু লিখি, দেখেন এখানে কিন্তু লেখাটা দেখা যাবে না, এখানে পাসওয়ার্ডের মতো এরকম ডট ডট দেখা যাবে। তার মানে এই ইনপুটের টাইপগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইনপুটের টাইপগুলো আপনাকে ঠিকভাবে দিতে হবে। তো এখন এটা তো পাশাপাশি আসছে, তো আমরা জাস্ট এখানে ব্রেক ইউজ করি যাতে এরকম নিচে আসে, দুইটা ব্রেক দেই। আচ্ছা, এখন ইউজার নেম আর পাসওয়ার্ড আসছে। এখন তো আরেক ধরনের ইনপুট আছে, আরো অনেক ধরনের আছে, জাস্ট মেইন গুলো দেখাচ্ছি। আরেক ধরনের ইনপুট আছে, ওটার টাইপ হচ্ছে সাবমিট। এখন দেখেন এই যে একটা সাবমিট নামে একটা বাটন আসছে। তো এই সাবমিট বাটনের লেখা আছে এখানে সাবমিট, এই লেখা যদি তোমাকে চেঞ্জ করতে হয় তাহলে এটার মাঝখানে আবার ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। ভ্যালু যদি আমি দিয়ে দেই লগইন, তাহলে ওই সাবমিট লেখাটা চেঞ্জ হয়ে লগইন হয়ে গেল। তাহলে আমরা নতুন যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে লেভেল, ইনপুট আর ইনপুটের টাইপ, আর একটা ভ্যালু শিখছি, যে ভ্যালু দিয়ে আসলে ইনপুট টাইপের মধ্যে কাজটা কি করা হয়। তো এটাই হচ্ছে ফর্মের নর্মাল এলিমেন্ট। তো এখানে আবার টেক্সট এরিয়া থাকে, ইমেল টাইপ থাকে, ফাইল টাইপ ইনপুট থাকে, অনেক ধরনের ইনপুট আছে। তা আমরা এখন একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব। এটা সিম্পল রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্মে কি কি থাকে, আমরা সবাই রেজিস্ট্রেশন করছি কম বেশি। রেজিস্ট্রেশন ফর্মে থাকে ফার্স্ট নেম থাকে, লাস্ট নেম থাকে, ইমেল থাকে, পাসওয়ার্ড থাকে, কনফার্ম পাসওয়ার্ড থাকে। তা আমরা এখন এরকম ভাবে করব। তো আমরা এটাকে দিই ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম দেওয়ার পর এরকম আরেকটা নেই, এখানে এটা দিলাম লাস্ট নেম,
লাস্ট নেম, তারপর একটা পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ডটা কিন্তু আবার কনফার্মও করতে বলে। তাহলে আমরা এইটাকে যদি দুইবার দেই, আবার এখানে লিখে দিব কনফার্ম পাসওয়ার্ড। তাহলে এই দুইটা গেল ফার্স্ট নেম আর লাস্ট নেম, আর এই দুইটা গেল পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। সেম জিনিসই দেখেন, ইনপুট কিন্তু চেঞ্জ হচ্ছে না। জাস্ট আমি লেভেলটা চেঞ্জ করে দিয়েছি, যে লেভেলটা আমি বলে দিয়েছি যে প্রথমটা শুধু পাসওয়ার্ড আর পরেরটা কনফার্ম পাসওয়ার্ড। এখানে একটু ব্রেক ইউজ করি। আর তারপরে একটা বাটন আছে, সেই বাটনের আমি এখানে লগ ইন দিয়েছি, আমি এখানে দিব সাইন আপ বা রেজিস্টার। আমি যদি রিলোড দেই, দেখতে পাচ্ছি যে এটা ভেঙে ভেঙে আসছে। তো আমাদের এই ব্রেকটা এইখানেও দিতে হবে। আচ্ছা, এখন আমাদের একটা সিম্পল একটা রেজিস্ট্রেশন ফর্ম হয়েছে, যে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর একটা ব্রেক। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম পাশাপাশি, তারপর একটা ব্রেক, ব্রেকের পর একটা পাসওয়ার্ড, নর্মাল পাসওয়ার্ড, তারপর আবার ব্রেক করছি, কনফার্ম পাসওয়ার্ড, আবার ব্রেক। এই যে কনফার্ম পাসওয়ার্ডের পর আবার ব্রেক করছি, আর নিচে আমার ইনপুট টাইপ সাবমিট রেজিস্টার। তো এখন যদি আমি উপরে একটা একটা হেডার দিতে চাই, যে বলে দিলাম যে এটা একটা রেজিস্ট্রেশন ফর্ম বলে দিলাম, তখন এই যে এখানে রেজিস্ট্রেশন ফর্ম লেখা আসবে অনেক সুন্দরভাবে। তা আমরা যেহেতু ইনলাইন সিএসএস শিখছি, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে একটু স্টাইলিং করতে পারি। স্টাইল, এটার বর্ডার দিলাম। আচ্ছা, বর্ডারটাকে আপনাদের দেখানো হয়েছে? বর্ডারটা নেক্সট ক্লাসে, তাহলে এখন দেখানোর দরকার নাই, আপাতত এইটাই থাক। তো যেহেতু স্টাইলিং শিখছি, তাহলে স্টাইলিং দিয়ে কিছু একটা করি। আমরা বলে দিলাম যে হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড হবে লাইট কায়ান। তাহলে দেখেন এই যে ফর্মটুকু কিন্তু একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসছে। তো এখন আমি এখানে নাম লিখতে পারবো, এখানে পাসওয়ার্ড দিতে পারবো, কনফার্ম পাসওয়ার্ড দিব, আমি ইমেলও দিতে পারি। তাহলে আমি একটা ইমেল দিই, তাহলে এই মাঝখানে একটা ইমেল আনি। ইমেল, এই যে এখন ইমেলও চলে আসছে, এখন আমি ইমেল লিখতে পারবো। এই হলো একটা রেজিস্ট্রেশন ফর্ম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ জিনিস শেখানো হয়েছে, যেমন ব্লকটা খুবই গুরুত্বপূর্ণ। লিস্টের লিস্টের মেইনলি ইউএলটাই বেশি লাগে, ওয়েলটা ওরকম ভাবে লাগে না, নেস্টেড লিস্টও ওইভাবে লাগে না, তবে প্র্যাকটিস করবেন। ফর্ম ট্যাগ শিখলাম, ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়েবসাইট ডিজাইন করতে গেলে ফর্ম ডিজাইন করতেই হয়। এলিমেন্ট, সিলেক্ট মেনু। আচ্ছা, সিলেক্ট মেনু এবং টেক্সট এরিয়া, এই দুইটা দেখানো বাকি আছে। সিলেক্ট মেনুটা হচ্ছে, যেমন আমি যদি জেন্ডার চুজ করতে বলি, যেমন আমি এখানে বলে দিলাম যে তোমার জেন্ডার চুজ করতে হবে, তাহলে সিলেক্ট নামে একটা ইনপুট এলিমেন্ট আছে, ফর্ম এলিমেন্ট আছে। তো সিলেক্ট, এরকম সিলেক্ট শুরু থাকে, সিলেক্ট শেষ থাকে, আর সিলেক্টের মাঝখানে থাকবে অপশন। তো প্রথম অপশনটা উপরে দেখাবে, তাহলে আমি প্রথম অপশনটা এমন একটা জিনিস দিব যেটা দেখে আমাদের ইউজার বুঝবে যে কি সিলেক্ট করতে বলছে। যেমন আমি প্রথম অপশনটা জেন্ডার দিয়ে দিলাম, অপশন। এবার পরবর্তী অপশনগুলো আমি দিব মেল এবং ফিমেল। তাহলে যদি এরকম করে দেই,
তাহলে দেখেন এখানে একটা অপশন আসছে জেন্ডার, তো আমি জেন্ডারে ক্লিক করলেই মেল আর ফিমেল অনেক সুন্দরভাবে চলে আসতেছে। আমি মেল সিলেক্ট করে দিই, দেখেন মেল সিলেক্ট হয়ে আছে, তো আমি ফিমেল সিলেক্ট করে দিই, ফিমেল সিলেক্ট হয়ে আছে। আর টেক্সট এরিয়া হচ্ছে আমার নিজের কিছু ডিসক্রিপশন, যেমন আমি যদি এখানে একটা ইনপুট নেই, ইনপুটটা এখানে ইনপুট না, এখানে ইনপুটটা নিতে হবে টেক্সট এরিয়া। টেক্সট বানানটা ভুল হয়েছে, টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়ার মধ্যে আমি একটা টেক্সট এরিয়া নিলাম, একটা টাইপ দিলাম টেক্সট। আমি যদি আমরা রিলোড দেই তাহলে দেখেন একটা লেখার জায়গা আসছে, মানে একটা সুন্দর একটা লেখার জায়গা আসছে। এই লেখাটা থেকে আমরা মানে এখানে আমরা কোনো কিছু লিখতে পারি, নর্মালি অনেক কিছু লিখতে পারি, মেসেজ লিখতে হয়, মেসেজের টাইপ অনেক কিছু লিখতে হয়। তো সেরকম একটা জাস্ট একটা মেসেজ বক্স বলা যায় এটাকে, এরকম একটা মেসেজ বক্স আসলো। তো এগুলার ব্যবহার আমরা ভবিষ্যতে আরো দেখব, মানে কিভাবে অ্যাডভান্স ব্যবহার করা যায় এগুলা, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। আর এই ফর্মটাকে কিভাবে ডিজাইন করা যায়, যেমন এগুলো তো এখন অ্যালাইন নাই, মানে এটা ডান পাশে বাম পাশে ডান পাশে এরকম ভাবে আছে, এটাকে আমরা আরো সুন্দর করবো ভবিষ্যতে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অ্যাডভান্স সিএসএস সম্পর্কে ধারণা নিব, যে কিভাবে সিএসএস দিয়ে এই জিনিসগুলো ডিজাইন করতে হয়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।